চট্টগ্রামে গ্যাসের সংকট কাটেনি। মহেশখালী ভাসমান টার্মিনাল থেকে সরবরাহ বাড়লেও পর্যাপ্ত নয়। রংপুরের 4 হত্যায় সিদ্ধার্থ ও মুগ্ধর বন্ধু সীমান্তের জবানবন্দি। অভিযুক্তদের জবানবন্দি মিলে যাচ্ছে। সৌদি আরবে আগুনে নিহত 9 বাংলাদেশের মৃতদেহ আসছে আজ। 6 মৃতদেহ যাবে নওগাঁয়। সীতাকুণ্ডে জাহাজ ভাঙা শিল্পে বিষাক্ত পদার্থের বিস্ফোরণে মৃত্যুর ঝুঁকি। প্রশিক্ষণের তাগিদ বিশেষজ্ঞদের। ময়মনসিংহে মৌসুমী জলাবদ্ধতায় ভোগান্তি। বছরে অন্তত 5 মাস পানিবন্দী থাকে সহস্রাধিক পরিবার। স্বাগত দেশযোগের সাথে আছি শামীম আরামুন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মহেশখালী ভাসমান টার্মিনাল থেকে গ্যাসের সরবরাহ বাড়লেও চাহিদা অনুযায়ী না পাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে। চট্টগ্রামের গ্যাস নির্ভর কারখানাগুলোতে ব্যাহত হচ্ছে সার বিদ্যুৎ উৎপাদন। বেশি ক্ষতি হচ্ছে রপ্তানিমুখী কারখানাগুলোর। তবে সরবরাহ বাড়ায় চট্টগ্রামের শিকলবাহা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গ্যাস সরবরাহ শুরু হয়েছে, জানিয়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। গ্যাস সংকটের কারণে 5 মাস ধরে উৎপাদন বন্ধ রয়েছে রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে। প্রতিদিন 45 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হলেও এই সার কারখানায় এখন গ্যাস সরবরাহ করা হচ্ছে মাত্র 5 মিলিয়ন ঘনফুট। গ্যাসের অভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও। মহেশখালী ভাসমান গ্যাস টার্মিনাল থেকে সরবরাহ কমে গেলে সরবরাহ বন্ধ হয় শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে। তবে এখন সরবরাহ বাড়ায় বিদ্যুৎ কেন্দ্রটিতে 38 মিলিয়ন ঘনফুট গ্যাস দেয়া হচ্ছে। এদিকে গ্যাস বিদ্যুতের অভাবে গার্মেন্টস সহ রপ্তানিমুখী শিল্পগুলোর উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলছেন ব্যবসায়ীরা। বিদ্যুৎ ছাড়া, গ্যাস ছাড়া 1 মিনিটও কোনো কারখানা চলবে না। সুতরাং এটাতে গ্যাস না পাওয়া এবং সাথে সাথে বিদ্যুতের যে এখন ঘাটতি দেখা যাচ্ছে, এইটা বাংলাদেশের যে এখন আমাদের রপ্তানিমুখী শিল্প বলেন, অভ্যন্তরীণ শিল্প, সবগুলিকে কিন্তু সমানভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমরা গ্যাসের জন্য আমরা বয়লারগুলি চলে না গার্মেন্টস ফ্যাক্টরিতে, আমাদের ইটিপিগুলি চলে না, আমাদের বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট, অনেকগুলি গ্যাস নির্ভর ইকুইপমেন্ট আছে। কখনো কখনো যদি আমরা কিছু প্রসেসে হয়তো কিছু দূর গেলাম, এখন যাওয়ার পরে এটা একটা যদি আপনার একটা প্রসেস মিনিমাম সম্পন্ন করতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে, আপনি 2 ঘন্টা চালাইলেন, 2 ঘন্টা পরে কোনো কারণে আপনার আবার ইলেকট্রিসিটি থাকতেছে না, তখন কী হইতেছে, এখানে আপনার প্রথমে আপনি এখানে প্রি ট্রিটমেন্ট করার লাগে, আপনার ব্লিচিং করার লাগে, ডাইং করার লাগে, তারপরে ওয়াশিং করার লাগে, একটার সাথে আরেকটা প্রসেস কো রিলেটেড। কারখানা ও বিদ্যুৎ উৎপাদন নিরবিচ্ছিন্ন রাখতে বাইরের দেশ থেকে এলএনজি সহ জ্বালানি কার্গোর সরবরাহ আগে থেকে নিশ্চিত করার পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। অকটেন ডিজেল এই সাইডটা ডিল করে পেট্রোলিয়াম কর্পোরেশন, আর ওইদিকে এলএনজি সাইডটা ডিল করে পেট্রোবাংলা। ওনাদের উচিত এই মুহূর্তে মানে আপনার এলএনজি এবং ন্যাচারাল গ্যাস সাপ্লাইটাকে এনশিওর করা, যাতে করে পাওয়ার প্ল্যান্টগুলো ইলেকট্রিসিটি প্রোডাকশনের ক্ষেত্রে যাতে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়। মহেশখালীর 2টি ভাসমান টার্মিনাল থেকে বর্তমানে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ হচ্ছে 790 মিলিয়ন ঘনফুট। এর মধ্যে আমেরিকান অ্যাক্সিলারেট এনার্জি সরবরাহ করছে 270 মিলিয়ন ঘনফুট এবং সামিট করছে 520 মিলিয়ন ঘনফুট, জানিয়েছেন আরপিজিসিএল কর্মকর্তারা। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। চট্টগ্রামের গ্যাস সংকটের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, মহেশখালী টার্মিনাল থেকে গ্যাসের সরবরাহ বাড়ার পর অবস্থার কোনো পরিবর্তন হয়েছে কিনা, কি অবস্থায় আছে শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন? চট্টগ্রামে মহেশখালীর যে 2টি ভাসমান টার্মিনাল রয়েছে সেখান থেকে গ্যাস সরবরাহ বেড়েছে। এই বাড়ার ফলে সংকট কেটেছে এটা বলা যাবে না, সংকট কিন্তু এখনো রয়ে গেছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি আমাদেরকে যেটা বলেছে, চট্টগ্রামে প্রতিদিন গ্যাসের চাহিদা হচ্ছে 340 থেকে 360 মিলিয়ন ঘনফুট, সেখানে এখন পাওয়া যাচ্ছে 240
মিলিয়ন ঘনফুটের মতো পাওয়া যাচ্ছে। অর্থাৎ এখনও কিন্তু গ্যাসের যে সংকট বা চাহিদা সে অনুযায়ী পাওয়া যাচ্ছে না, ফলে সংকটটা থেকে যাচ্ছে। তবে এখানে যে ফিলিং স্টেশন সেখানে আগের মতো সেই ভিড়টা এখন নেই। তারা বলছেন চাপ অনেকটাই বেড়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে আবার ফিলিং স্টেশনগুলোতে চাপটা বাড়তে থাকবে। এখন সকাল, এখন চাপ নেই বললেই চলে। 11টা 12টার দিকে আসলে দেখা যাবে এখানে কিন্তু প্রচুর সারি। আর কলকারখানার অবস্থা জানতে চাইছিলেন, কলকারখানায় যে পরিমাণ গ্যাস দরকার সেই পরিমাণ গ্যাস কিন্তু মিলছে না। বিশেষ করে স্টিল রিরোলিং এবং আরএমজি সেক্টরের মধ্যে ডাইং, নিটিং এইটি পুরোটাই আসলে নির্ভর করে গ্যাসের উপর, এবং অনেকগুলো আরএমজি কারখানার 50% পর্যন্ত গ্যাসের উপর নির্ভরশীল। তো তারা সমস্যার মধ্যে রয়েছেন। তবে এখানে আরপিজিসিএল, যেটি মহেশখালী গ্যাস টার্মিনালগুলো থেকে এখানে গ্যাস সরবরাহ করে থাকে, তো তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে এখন অ্যাক্সিলারেট এনার্জি তারা 270-এর মতো দিচ্ছেন, আর সামিট গ্রুপ তারা 520 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে। আমি একটু জিজ্ঞেস করি, গ্যাস এখন এখানে কেমন পাওয়া যাচ্ছে, চাপ কেমন? এখন তো স্যার আগের থেকে একটু কমছে। অনেক সময় তো দীর্ঘদিন আমরা ড্রাইভার শ্রমিক কষ্ট পাইছি, উর্গুমে নিয়ে আমরা ওইটা নিয়ে ব্যস্ত। যাত্রীরা যদি 2-4-5 টাকার জন্য বলি আমাদেরকে তারা মারে। আমরা একটু পাওয়া যাচ্ছে, একটু আগে থেকে একটু গ্যাসের প্রেশার কম পাওয়া যাচ্ছে, প্রেশার কম। শুনছিলেন এখানে যারা চালক রয়েছেন তারাও বলছেন গ্যাস আগের চেয়ে ভালো, চাপ রয়েছে। তবে কাঙ্ক্ষিত অনুযায়ী যে চাপ সেটি এখনো মিলছে না। তারপরও পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যাতে নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ থাকে সেই দাবি জানিয়েছে এখানকার যারা যেসব বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানকার কর্মকর্তারা। তো এটি ছিল চট্টগ্রামে গ্যাস সংকট যে চলছে তার সর্বশেষ পরিস্থিতি। মুন্নি। প্রণবেশ, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। চট্টগ্রামের গ্যাস সংকটের খবরাখবর নিয়ে প্রণবেশ চক্রবর্তী যুক্ত ছিলেন। সাভারে বিদ্যুৎ সরবরাহ এখন আগের থেকে অনেকটা স্বাভাবিক। এতে কমেছে লোডশেডিং। বাসাবাড়ি, বিপণী বিতান ও শিল্প কারখানাগুলোতেও স্বস্তি ফিরেছে। খোঁজ নিয়ে জানা যায় গত সপ্তাহের তুলনায় পৌর এলাকায় বিদ্যুৎ বিভ্রাট কম হচ্ছে। আগে যেখানে দিন রাতের অর্ধেক সময় বিদ্যুৎ থাকতো না, সেখানে 1 থেকে সর্বোচ্চ 2 ঘন্টা লোডশেডিং হচ্ছে। এতে বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে। একই অবস্থা শিল্প কারখানা ও বিপণী বিতানে। লোডশেডিং না থাকায় বিদ্যুৎ চালিত মেশিনারিতে শ্রমিকরা নির্বিঘ্নে কাজ করতে পারছেন। উৎপাদন স্বাভাবিক, বিপণী বিতান বেড়েছে বিক্রি। বর্তমান সরকার 2.5 মাসের তেল মজুদের স্টোরেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহী আলম। একই সাথে দ্রুত সংকটময় পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও প্রত্যাশা জানান তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, গ্যাস সংরক্ষণের কোনো স্টোরেজ করে যায়নি বিগত স্বৈরাচার সরকার। পাশাপাশি প্রায় 60,000 কোটি টাকা বিদ্যুতের পাওনা বকেয়া, যা বর্তমান সরকারের উপর চাপ সৃষ্টি করেছে। আর ভোগান্তি পোহাচ্ছেন জনগণ। বুধবার বগুড়া শিবগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী প্রজন্মের কাছে বসবাসযোগ্য রাষ্ট্র উপহার দিতে চান উল্লেখ করে তিনি আরও জানান, সামনের 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের হাত ধরে এগিয়ে নেওয়া হবে। বর্তমানে আমাদের যে স্টোরেজ ক্যাপাসিটি আছে তেল সংরক্ষণের জন্য, এখানে মাত্র 40 দিনের তেল রাখা যাবে। নতুন করে উদ্যোগ নিয়ে ল্যান্ডফিল্ডে আমরা আবার স্টোরেজ ক্যাপাসিটি বৃদ্ধি করছি, যাতে কমপক্ষে 2.5 মাসের তেল বাংলাদেশ সরকার মজুদ রাখতে পারে। বিরোধী দল কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করে সরকারের ইমেজ নষ্ট করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বুধবার নীলফামারীর চিলাহাটিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশে যত সারের ডিলার রয়েছে তাদের নিয়োগ দিয়েছে আওয়ামী লীগ। কিছু অসাধু ব্যবসায়ী ফ্যাসিস্টদের সাথে মিলে এই অপকর্ম করে আসছে। তিনি বলেন, জনগণ যেন সহজে এবং সরকার নির্ধারিত মূল্যে সার পায়, সেজন্য প্রতিটি ইউনিয়নে একজন করে ডিলার নিয়োগ করা হচ্ছে। কেউ যেন বেশি দামে সার বিক্রি করতে না পারে, সেজন্য আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিরোধী দল বিভিন্নভাবে আজকে কৃত্রিমভাবে তাদের সারের সংকট তৈরি করে সরকারি ইমেজটা নষ্ট করতে চান। আমি যদি বলতে চাই, একটা দিক খেয়াল করবেন, এই যে যত সারের ডিলার দেখি বিএনপি আমলে নিয়োগ দেওয়া হয়েছে, বলেন সেই বিগত আমলে দেওয়া হয়েছে, ওই বাপ বেটা শুরু করে করতে আসে। এই জন্য আমরা সার্কুলার দিয়েছি যে আমরা আগের ডিলারটা আমরা বাতিল করি নাই, আমরা শূন্য পদে ডিলার নিয়োগ দেওয়ার দ্বিতীয় পরিপত্র দিয়েছি। রংপুরে 4 হত্যায় অভিযুক্ত সিদ্ধার্থ মুগ্ধর বন্ধু সীমান্তের জবানবন্দি রেকর্ড করেছে পুলিশ। এ নিয়ে মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জানান, তার বক্তব্যের সঙ্গে মিলে যাচ্ছে সিদ্ধার্থ ও মুগ্ধর জবানবন্দি। আর ফরেনসিক বিশেষজ্ঞ জানান, ময়নাতদন্ত নিয়ে ডোমের দেয়া যে তথ্য প্রচার হয়েছে সেই তথ্য নিশ্চিত করার সুযোগ নেই। এদিকে নিহত গণপতি চক্রবর্তীর প্রতিবেশীরা এখনও বলছেন, মাদক সেবন দেখে ফেলা নিয়ে হত্যার যে বয়ান পুলিশ দিয়ে যাচ্ছে তা বিশ্বাসযোগ্য হচ্ছে না। শাহ বাইজিদ আহমেদের প্রতিবেদন। ঘটনার দিন বৃহস্পতিবার রাত 12টা থেকে শুক্রবার সকাল 11টা পর্যন্ত বাড়িতে ছিলেন না সিদ্ধার্থ ও মুগ্ধ। সিদ্ধার্থের বাবা মা অকপটে তার স্বীকারও করেছেন। বৃহস্পতিবারে ওই যে পাশের বাসায় ছিল সীমান্ত, ওর বন্ধু ওর সঙ্গে থাকে, হয়তো দেখা যায় মাসে বা 6 মাস পরে বা 2 মাস পরে ওর সঙ্গে থাকে। 12টার পরে সে বের হয়ে গেছিল। 12টার পরেই, হ্যাঁ, সকালে উঠে আসে। মঙ্গলবার রাতে আদালতের সাক্ষী হিসেবে 164 ধারায় জবানবন্দি দেয় মুগ্ধ ও সিদ্ধার্থের বন্ধু সীমান্ত দাস। এ নিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, সিদ্ধার্থের শরীরে আঁচড়ের চিহ্ন দেখে সীমান্ত তার কাছে মুগ্ধ ও সিদ্ধার্থের হত্যার কথা স্বীকারও করে। তবে ঘটনার প্রকৃত সত্যতা নিশ্চিত করতে এখনও পুলিশ কাজ করছে। সীমান্তের বাড়িতে মুগ্ধ এবং সিদ্ধার্থ আমাদের মামলার যে দুজন মুখ্য প্রধান অভিযুক্ত, তারা দীর্ঘ সময় অবস্থান করেছে এবং রাত প্রায় 2:30-3টা পর্যন্ত ছিল। এটা আমাদের কাছে জবানবন্দিতে এবং বিজ্ঞ আদালতে জবানবন্দিতে তারা এই কথা বলেছে এবং এই বিষয়টা ভেরিফাই করার জন্য আমরা মূলত তাকে আদালতে পাঠাই। এই হত্যা নিয়ে ময়নাতদন্তে কাজ করা ডোমের ওই বক্তব্য নিয়ে ফরেনসিক বিশেষজ্ঞ ডাক্তার বাবলু কিশোর জানান, ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। আমরা আসলে কোনো সেক্সুয়াল অ্যাসল্টের সাইন আমরা পাইনি, এমনকি ল্যাব টেস্টে আমরা যে স্যাম্পেলগুলি পাঠিয়েছিলাম সেগুলিতেও তেমন কোনো এভিডেন্স পাওয়া যায়নি। এদিকে রংপুরের মানুষ ও নিহত গণপতি চক্রবর্তীর প্রতিবেশীরা এখনও বলছেন, এই হত্যার উদ্দেশ্য ছিল ভিন্ন। শুধু 2 জনের পক্ষে 4 জনকে হত্যা করা মোটেও স্বাভাবিক নয়। এই যে শুধুমাত্র ইয়াবা সেবনের কারণে 2 জন ছেলে 4 জন মানুষকে হত্যা করলো, এইটা তো মানুষ মেনে নিতে পারছে না। এর বাইরে আরও কেউ আছে কিনা বা ইন্ধনদাতা কে আছে, এই বিষয়গুলো যাতে পুঙ্খানুপুঙ্খানুভাবে উঠে আসে পুলিশের তদন্তে। প্রশাসনের ভূমিকা নিয়ে আসলে সন্দেহ তৈরি হয়েছে। প্রশাসন এক এক সময় এক এক কথা বলছে, যেখানে ময়নাতদন্তের ডোম এক কথা বলছে, অভিজ্ঞ ডাক্তার এক কথা বলছে, এতে জনগণের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। তারা আরও জানান, মাদক সেবন দেখে ফেলা নিয়ে এই হত্যার যে বয়ান পুলিশ দিয়ে যাচ্ছে তা এখনো বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। শাহ বাইজিদ আহমেদ, 71, রংপুর। দেশের লোহার রড নির্মাণ ও ইস্পাত শিল্পে 70% স্ক্র্যাপ লোহা সরবরাহ করে সীতাকুণ্ডে জাহাজ ভাঙা শিল্প। কাজের সময় শ্রমিকদের দুর্ঘটনা ও মৃত্যু ঝুঁকিও বেশি এ শিল্পে। তাই এ সেক্টরে নিরাপত্তা নিশ্চিত ও মৃত্যু ঝুঁকি কমাতে শ্রমিকদের প্রশিক্ষণের জন্য বিশেষায়িত ইনস্টিটিউট গড়ে তোলার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। একই সাথে বিষাক্ত পদার্থ ও গ্যাস বিস্ফোরণের মতো ঘটনা কমাতে সংশ্লিষ্ট সংস্থা ও বিশেষজ্ঞদের নিয়ে আলাদা বোর্ড গড়ে তোলার উপরও জোর দিচ্ছেন তারা। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। হংকং কনভেনশন অনুযায়ী শিপ ব্রেকিং ইয়ার্ডে ভাঙার আগে প্রতিটি জাহাজের চূড়ান্ত জরিপ করতে হয়। তালিকা ও পরিপূর্ণ তথ্য রাখতে হয় জাহাজে থাকা বিপজ্জনক পদার্থ, গ্যাস ও তাদের অবস্থানের। বাধ্যতামূলক সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনাও। এছাড়া শ্রমিকদের নিরাপত্তার জন্য সুরক্ষা সামগ্রী দেয়া, পাশাপাশি জাহাজের বদ্ধ প্রকোষ্ঠ বা ট্যাঙ্ক থেকে গ্যাস অবমুক্ত হয়েছে কিনা তাও নিশ্চিত করা বাধ্যতামূলক। সম্প্রতি ফেরদৌস শিপ ও রিসাইক্লিং ইয়ার্ডে দুর্ঘটনায় 9 শ্রমিকের মৃত্যুর পর গ্রিন সনদ পাওয়া ইয়ার্ডগুলোতে এ বিষয়গুলো কতটুকু মানা হচ্ছে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
তাই নিয়মিত তদারকির জন্য সরকারি সংস্থাগুলো ও বিশেষজ্ঞদের সমন্বয়ে সেল থাকা প্রয়োজন বলছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। এই সেক্টরকে কাজ করার জন্য যদি সজাগ থাকেন, আলাদা একটা বডি থাকবে এই ধরনের বিষয়গুলো কনফার্ম ছাড়া কোনো শ্রমিকের মৃত্যু যেন না হয়, সরকারের পক্ষ থেকে এই ধরনের একটা আলাদা বডি থাকা উচিত। ইয়ার্ডটা কিন্তু এই পুরো ব্যবস্থাটা হচ্ছে একটা শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে যে অনেকগুলো অর্গানাইজেশনের মাধ্যমে তারা সার্টিফিকেটটা পেয়ে থাকে। আমরা হচ্ছে এই ইয়ার্ডের পার্টিকুলার একটা পার্ট আমরা এটাকে অবজার্ভ করি। প্রশ্ন রয়েছে শ্রমিকদের প্রশিক্ষণ নিয়েও। জাহাজ ভাঙার বিশেষায়িত এই সেক্টরে শ্রমিকদের প্রশিক্ষণের জন্য আলাদা ইনস্টিটিউট গড়ে তোলার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে শ্রমিকদের জন্য একটা বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র দরকার, যেখানে আপনার শ্রমিকরা হাইটেক আপনার ইনস্ট্রুমেন্টের মাধ্যমে তারা বুঝবে, দেখবে, শিখবে। দেশের ইস্পাত ও লোহার রড নির্মাণ শিল্পে কাঁচামাল হিসেবে স্ক্র্যাপ লোহার যোগান দেয় জাহাজ ভাঙা শিল্প। অর্থনীতিতে অবদান রাখা এই শিল্পের সম্ভাবনাকে ধরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলছেন শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন প্রতিনিধিরা। বাংলাদেশের প্রায় 60 থেকে 70% লোহা সাপ্লাই হয় এই শিপ রিসাইক্লিং থেকে। আর একটা দেশের উন্নতির জন্য, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য স্টিল ইজ এ মাস্ট। তো সেই ক্ষেত্রে আমরা এই শিপ রিসাইক্লিংকে অবহেলা করতে পারি না। গত এক যুগে চট্টগ্রামের শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোতে মৃত্যু হয়েছে 161 শ্রমিকের। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। ময়মনসিংহে মৌসুমী জলাবদ্ধতায় 4 গ্রামের 1000-এর বেশি পরিবার পানিবন্দী জীবনযাপন করছে। বিগত 1 দশক ধরে প্রতি বর্ষা মৌসুমে শুরু হয়ে অন্তত 5 মাস এসব পরিবার পানিবন্দী থাকছে। অসুস্থ, প্রবীণ ও নারী শিশুদের দুর্ভোগের পাশাপাশি জলাবদ্ধতার কারণে প্রতি আমন মৌসুমে এসব এলাকার অন্তত 200 একর জমি থাকছে অনাবাদি। ভুক্তভোগীদের অভিযোগ, এলাকার প্রভাবশালীরা খাল ভরাট সহ বিল ও মুক্ত জলাশয়ে বাঁধ দিয়ে মাছ চাষ করায় এই জলাবদ্ধতা। সহকর্মী বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। পানিবন্দী জীবন বছরের 5 মাস। গত 10 বছর ধরে এভাবে কাটছে ময়মনসিংহ সদরের শেরপুর হালুয়াঘাট সড়কের পাশে গজারিয়া বিল, বগাউড়া বিল ও বাউসি বিল অধ্যুষিত আলালপুর গ্রামের গৃহবধূ ফাতেমার। রান্নার অসুবিধা, খাওয়ানোর অসুবিধা, চলাফেরার অসুবিধা, বাদে বাইরে ঘরে যাওয়া জানা, বাথরুম হানি। আলালপুর সহ পাশের বাজিতপুর, বড়বিলা ও হরিপুরুষ এই 4 গ্রামের 1000-এর বেশি পরিবার এরকম পানিবন্দী দিন যাপন করছে। মানুষের অভিযোগ, পানি নিষ্কাশনের খাল ভরাট সহ বিলে বাদ দিয়ে পুকুরে মাছ চাষ করায় এই জলাবদ্ধতা। আমাদের যে খালটা আছে, এই খালের কিন্তু পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এই পানি ভাঙ্গে ভাঙ্গে পুলা আনে, বাজার করে আনে, করে আনে, খুব কষ্ট। মেয়ে ছেলেরা খুব কষ্ট। ফিশারি হইয়া পানির জায়গাতে মধ্যে থাকে। আমরা 4-5 মাস কোনো কিছু করতারি না, রুগী টুগি যাইতারি না। তারা পুকুর করে দেওয়া যাইতে যে খালপাট বন্ধ করে দিয়েছে। সরকার দাবি এটাই, আমরা খাল করে ক্লিয়ার করে তখন আমরা আর পানি আর থাকবো না। জনপ্রতিনিধিরা বলছেন, গত 1 দশকে অনেকবার বলেও কোনো প্রতিকার মেলেনি, যে কারণে জলাবদ্ধতা এখন স্থায়ী রূপ নিয়েছে। এতে আমন মৌসুমে অন্তত 200 একর জমি অনাবাদি থাকছে। বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছি আমাদের এলাকাবাসী সহ, কিন্তু আসলে আমরা এই পানিবন্দী থেকে অদ্যাবধি কোনো উত্তরণ আমরা পাই নাই। প্রায় 1000 পরিবার প্রতি বছরই বন্দী অবস্থায় প্রায় 6 মাস তারা বন্দী অবস্থায় থাকেন এবং প্রায় 200 একর জমিতে তারা এই যে এখন যে আমনের ফসলটা আছে সেই ফসলটা তারা করতে পারে না। জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্য জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন। সকল অংশীজনকে নিয়ে আমরা একটা সুষ্ঠু সমাধানের চেষ্টা করব, যাতে করে সকল অংশীজনের যে স্বার্থ সেটি সংরক্ষিত থাকে, পাশাপাশি জলাবদ্ধতার যে সমস্যাটা সেটি আমরা নিরসন করতে পারি। ওই এলাকার কষ্ট লাঘবের জন্য, সেই অবস্থা থেকে উত্তরণের জন্য সকলের সহযোগিতার মাধ্যমে, আইনের মাধ্যমে সেই সমস্যার সমাধান করব। খাল ভরাট সহ মাছ চাষের জন্য নানা জায়গায় বাঁধ সরানো গেলেই মুক্তি মিলবে জলাবদ্ধতা থেকে, এমন দাবি ভুক্তভোগীদের। হাসান আহমেদ, ৭১। ময়মনসিংহে মৌসুমী জলাবদ্ধতায় 4 গ্রামের পানিবন্দী মানুষের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, প্রভাবশালীরা খাল ভরাট সহ জলাশয়ে বাঁধ দেওয়ার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন? কি বলছেন এলাকার লোকজন?
আমি এই মুহূর্তে রয়েছি গজারিয়া বিলের একদম লাগোয়া চর হরিপুর গ্রামে। আমরা যখন প্রতিবেদনটি করছিলাম তখনও আসলে গড়ে বাইরে সড়কের উপর হাঁটু সমান পানি ছিল, মানুষের ভোগান্তি এটি গত 1 দশকেরও বেশি সময় ধরে। এখনো আমরা দেখছি যে অনেক বাড়িঘরে পানি রয়েছে, চারপাশে পানি, মানুষ পানিবন্দী অবস্থা, মানুষের নানান রোগ বলাই ছড়িয়ে পড়ছে, পেটের পীড়া দেখা দিচ্ছে শিশুদের। তো এখানকার যারা ভুক্তভোগী এই চর হরিপুর, আলালপুর, বাজিতপুর এবং বড়বিলা সহ আশপাশের গ্রামের মানুষ এই যে 1 দশক ধরে তারা স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন নানা জায়গায় তারা দৌড়ঝাঁপ করছেন, কিন্তু স্থানীয় প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো উদ্যোগ আসলে নেওয়া হয়নি। ভুক্তভোগীরা যেটি বলছেন যে এই যে গজারিয়া বিল, পাশের বগাউড়া বিল, বাউসি বিল যেটি রয়েছে, সেই বিলের চারপাশে যে সমস্ত গ্রাম রয়েছে, এই যে মানুষ 1000-এর বেশি পরিবার পানিবন্দী জীবন যাপন করছে, স্থানীয় প্রভাবশালী যারা এই পুকুর করে এই বিলগুলা দখল করে মাছ চাষের কারণে যে এই যে জলাবদ্ধতা অর্থাৎ পানি বের হওয়ার কোনো রাস্তা নেই। আমি যেখানটা রয়েছে এই অংশের পানি কিন্তু একটি খাল দিয়ে এই ব্রহ্মপুত্র নদীতে যেত, কিন্তু এখন এই বিল ভরাট করে পুকুর দেওয়ার কারণে কিন্তু সেই পানি বের হতে পারছে না। পাশের যে বিলগুলো রয়েছে সেই বিলেও এক ধরনের জলাবদ্ধতা দেখা দিয়েছে যে পানি বের হওয়ার পথ নাই। অথচ এই কাজটি কিন্তু স্থানীয় প্রশাসন উদ্যোগ নিলে মানুষ মনে করে করতে পারেন। এই ব্যাপারে একটি রিট হয়েছিল হাইকোর্টে, সেখান থেকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে যে বিলেকে আগের অবস্থায় ফিরিয়ে এনে তাদের এই সমস্যা সমাধানের জন্য, কিন্তু প্রশাসন সেটিও কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা এখানে বেশ কয়েকজন ভুক্তভোগী রয়েছে, আমরা একটু জানতে চাই যে আপনাদের কি ধরনের ভোগান্তি হচ্ছে। খুব সংক্ষেপে যদি বলেন। এটা হচ্ছে কি, আমাদের যে একটা গজারিয়া বিল আছে, প্রায় 38 একর খাস জমি আছে। এই খাস জমি থাকার কারণে এই এলাকার কোনো পানিবন্দী আগে ছিল না, সব পানি বিলে চলে যেত। যাওয়ার পরে অনেক কিন্তু প্রভাবশালী লোক আছে, তারা কিছুজন মানুষ মিলে পুরা বিলটাকে পুকুর বানায় ফেলছে। পুকুর বানানোর কারণে আমাদের এলাকার পানি যাওয়ার আর কোনো রাস্তা নাই। আমাদের যে একটা খাল আছে, এই সরকারি যে খাল আছে, ওই খালটাও তারা বন্ধ করে দিছে। বন্ধ করে ধন্যবাদ। আমরা একটু আরেকজন, আপনারা এখন কি চান? আমরা তো আমাদের পূর্ববর্তী যে খাস জমিগুলা ছিল ওইগুলা আর কি পুনর্দখল, মানে জনগণের জন্য যেভাবে ছিল ওইভাবে চাই আর কি। ধন্যবাদ। আপনি শুনছিলেন তারা যেটি চাচ্ছে যে আগে যে খাল ছিল যেখান দিয়ে পানি নিষ্কাশন হতো, সেই খালটি পুনরুদ্ধার এবং খনন করে তাদের এই যে জলাবদ্ধতা থেকে তারা মুক্তি চাচ্ছে এবং প্রশাসন যেন কার্যকর পদক্ষেপ নেয় সেটি তারা প্রত্যাশা করছে। বাবুল হোসেন, আপনি আছেন, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। ময়মনসিংহ থেকে বাবুল হোসেন যুক্ত ছিলেন। জলাশয় ও খালের প্রবাহ বাড়ানো এবং ভূ উপরিভাগের পানি সংরক্ষণে নেওয়া প্রকল্পগুলোর সমন্বিতভাবে বাস্তবায়নে কাজ করছে সরকার, এমন মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। বুধবার নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা, শীতলক্ষা ও ধলেশ্বরী নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি জানান, নদী দূষণ ও দখলের কারণ চিহ্নিত করে তা বন্ধের পরিকল্পনা নেওয়া হচ্ছে। পরিদর্শনের প্রতিবেদন ও প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান উপস্থিত ছিলেন। পুরো এলাকাটা দেখেছি এবং এখানে দূষণের কারণগুলো কোথায় 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 কি কারণে দূষণ হচ্ছে, কিভাবে আমাদের নদীর চারপাশে দখলগুলো মুক্ত করা যাবে এবং নদীর পাড়গুলোকে রক্ষা করা যাবে, মানুষের যে নদী থেকে যে আমাদের সুফল পাওয়ার কথা সেটা কিভাবে মানুষ পাবে, এইসব বিষয়গুলো নিয়ে আমরা সরেজমিনে দেখার চেষ্টা করেছি। এগুলো নিয়ে আমাদের বৈঠক হবে এবং আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এগুলো তুলে ধরতে পারব। পটুয়াখালীর লাউকাঠি নদী পার হতে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন অন্তত 20,000 মানুষ। বর্ষায় উত্তাল নদী আর ঝুঁকিপূর্ণ ঘাটে খেয়া পারাপার তাদের আতঙ্কের নাম। ভোগান্তি দূর করতে সেতুর দাবি জানিয়েছেন এলাকার লোকজন। পটুয়াখালীর স্থানীয় সরকার প্রকৌশলী জানিয়েছেন, লাউকাঠি নদীর সেতু নির্মাণের সমীক্ষা শেষ হয়েছে। আহসানুল কবির রিপনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পটুয়াখালী শহরে যাতায়াতের সবচেয়ে সহজ পথ হওয়ায়
লাউকাঠি নদীর খেয়াঘাট ব্যবহার করেন লাউকাঠি, মৌকরণ, দুমকির, শ্রীরামপুর, লেবুখালী, মুরাদিয়া, আঙ্গারিয়া সহ বাউফলের কয়েকটি ইউনিয়নের মানুষ। বন্যার সময়, বৃষ্টির সময় তো খুব মানে নামতে কষ্ট হয়। বর্ষা দিনে একটু তো জোয়ার ভাটা শুরু হয়, একটু সমস্যা তো হয়। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের পাশাপাশি প্রতিদিন এই পথে চলাচল করেন বিপুল সংখ্যক নারী। তবে বর্ষায় নদীর ঢেউ আর পিচ্ছিল ঘাটে ওঠানামা করতে গিয়ে বাড়ে দুর্ঘটনার ঝুঁকি। আমরা চাই যে এটা ব্রিজ হোক, জনগণের সুবিধা। এখানে অনেক রোগী এবং জনসাধারণ, ছাত্রছাত্রীরা পারাপার করে, খুবই ঝুঁকিপূর্ণ ব্রিজটা দরকার আমাদের। শিশু কোলে নিয়ে খেয়ায় ওঠানামা কিংবা দীর্ঘ সময় অপেক্ষা, সব মিলিয়ে দুর্ভোগের শেষ নেই যাত্রীদের। এই দুমকি, লাউকাঠি এবং পটুয়াখালী সদর এই তিনটে উপজেলার সাথে কানেক্টিং হবে এবং জেলা মহাসড়ক এবং বিভাগীয় শহর হবে এবং একটি পর্যটন নগরী হবে। স্থানীয় সরকার প্রকৌশলী জানান, লাউকাঠি নদীতে পায়রা সেতুর মতো সেতু নির্মাণের সমীক্ষা শেষ হয়েছে। নদীর নাব্য ও প্রবাহ ঠিক রেখে সেতুটি নির্মাণের পাশাপাশি এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। চাইনিজ এক্সপার্ট এখানে আসছে এবং ওনাদের সহায়তায় আমরা এই ডিজাইনটা আমরা করব, নকশা প্রণয়ন করব এবং অনেক দূরে পিলার দেব ইনশাল্লাহ। লেবুখালীতে যে ব্রিজটা আপনারা দেখেন, এখানে মাঝখানের পিলার দুটা কিন্তু 200 মিটার দূরে এবং আমরা চেষ্টা করছি যে এই নদীর ওপারে একটা পিলার, এপারে একটা পিলার দিয়ে নদীটাকে একদম মুক্ত রেখে কিভাবে সেতুটা নির্মাণ করা যায়। সেতু নির্মাণ হলে ঝুঁকিপূর্ণ খেয়া পারাপার থেকে মুক্তি মিলবে হাজারো মানুষের। পাশাপাশি পটুয়াখালীর সঙ্গে আশেপাশের উপজেলার যোগাযোগ হবে সহজ। বনশ্রী হালদার, ৭১। বন্যার পানিতে গোচারণ ভূমি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন দেশের অন্যতম বড় দুগ্ধ উৎপাদন অঞ্চল সিরাজগঞ্জের শাহজাদপুরের খামারিরা। ডুবে গেছে বিস্তীর্ণ বাথান ও সবুজ ঘাসের মাঠ। দেখা দিয়েছে গোখাদ্যের সংকট। বাধ্য হয়ে ছোট জায়গায় গাদাগাদি করে গরু রাখায় ছড়িয়ে পড়ছে নানা রোগ। প্রতিদিন প্রায় ১.৫ লাখ লিটার দুধ উৎপাদন কমেছে। লোকসান বাড়ছে খামারিদের। ইউসুফ দিয়ান রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। ১৯৭৩ সালে বাঘাবাড়িতে মিল্কভিটা দুধ প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন হয়। এরপর থেকেই শাহজাদপুরে গড়ে ওঠে বৃহৎ দুগ্ধ খাত। এখন উপজেলায় প্রায় ৩৫,০০০ খামারি পালন করছেন ৪ লাখেরও বেশি গবাদি পশু। প্রতিদিন উৎপাদন হয় প্রায় ৫ লাখ লিটার দুধ। তবে বন্যার পানিতে এলাকার বিস্তীর্ণ চারণভূমি ও বাথন ডুবে যাওয়ায় বন্ধ হয়ে গেছে গরু চড়ানো। খামারিরা বলছেন, এই অবস্থায় কেনা খাদ্য, খড়, খৈল, ভুসির ওপর নির্ভর করতে হচ্ছে, তাই বেড়েছে উৎপাদন ব্যয়। খামারি মনে করেন যখন বাথানে থাকে এখন ভালো থাকে, এই গরু যখন এইখানে বাথানতে নিয়ে আসি বাড়িতে অনেক সমস্যা হয়। আর এই মৌসুমে আপনার গরুর দুধ কম, কাঁচা ঘাস নাই, শুকনো খেয়ার আপনার দানাদার খাদ্যের উপর নির্ভর, কিন্তু সেগুলো অনেক দামি, যার কারণে খামারিরা অনেক হিমশিম খাচ্ছে। এখন আমার ওই বাইরে বেশি, গোসের কাছে কিছু বেশি, সেই হিসেবে আমরা 52, 55, 56 মধ্যে এরকম পাচ্ছি আর কি। এছাড়া দীর্ঘদিন গাদাগাদি করে এক জায়গায় রাখায় গবাদি পশুর মধ্যে ছড়াচ্ছে নানা রোগ। কমেছে দুধ উৎপাদনও। ফোড়া রোগ, আবার তরকা রোগ, আবার ম্যাস্টাইটিস, আবার লেম্পি, এগুলো অনেক হয়ে থাকে। বাড়িতে আসার কারণে অনেক গরু, এই জায়গা কম, তাতে আমরা অনেক মার খেয়ে যাই। এখন ধরেন যে আমরা শুনতেছি যে এই মাত্র ভেলভেটের 10 টাকা করে দাম বাড়িয়েছে, কিন্তু এখনো আমরা পাইনি যে দুধের দাম, তাতে ধরুন খাদ্যের দাম একই সমান। এদিকে প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত খামারিদের চিকিৎসার পরামর্শ ও রোগ প্রতিরোধের টিকাদান কার্যক্রম চলছে। এটা বাড়িয়েছে 10 টাকা, কিন্তু প্রান্তিক খামারি পর্যায়ে এই দামটা বাড়ানো হয়েছে 3 টাকা। আসলে এটা খরচ মিটিয়ে খামারি দ্বারা যে লাভবান হবে, খাদ্যের দামটা যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি, সেই ক্ষেত্রে খামারিকে লাভবান করা সম্ভব। আর যদি খাদ্যের দাম যদি আবার বেড়ে যায়, সেক্ষেত্রে খামারিদেরকে আসলে আমরা ওভাবে মানে উপকারটা খামারি পর্যায়ে আমরা পৌঁছাতে পারবো না। তবে বাড়তি খাদ্য খরচ আর কমে যাওয়ায় দুধ উৎপাদনের চাপ কতদিন সামলাতে পারবেন, সেই দুশ্চিন্তায় রয়েছেন শাহজাদপুরের খামারিরা। শাকিলা শম্পা, ৭১। পটুয়াখালীর লাউকাঠি নদীতে সেতু নির্মাণের প্রয়োজনীয়তার তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসানুল কবির রিপন। রিপন, নদী পার হতে মানুষের কি কি ভোগান্তি হচ্ছে, কবে নাগাদ শুরু হতে পারে সেতু নির্মাণ কাজ, বিস্তারিত জানাবেন আমাদের।
আপনি যেমনটা বলছিলেন যে পটুয়াখালী শহরের যে প্রাণকেন্দ্র নতুন বাজার থেকে লাউকাঠি ওপার এই জায়গাটির উপরে রয়েছে লাউকাঠি নদী। এইখান থেকে প্রতিদিন পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি, বদরপুর এবং দুমকি উপজেলার 4টি ইউনিয়ন এবং উত্তর বাউফলের 8টি ইউনিয়নের মানুষের সহজ যাতায়াতের পথ হচ্ছে এই লাউকাঠির খেয়াঘাট। বর্ষার সিজনে দেখা যাচ্ছে যে মানুষকে অনেক ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এছাড়া এই পথে যারা যাতায়াত করে তাদেরকে অনেক ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পরে খেয়া পারাপারে অনেকটা ভোগান্তি পোহাতে হয়। দেখা যাচ্ছে যে রাত 10টার পরে 8টা থেকেই খেয়া পারাপারে অতিরিক্ত ভাড়া দিতে হয়। তারপর কোনো ক্ষেত্রে দ্বিগুণ ভাড়া হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখান থেকে কর্মজীবী মানুষ শহর থেকে অনেক নারী শিক্ষক সহ বিভিন্ন কর্মজীবী মানুষ খেয়া পারাপার হয়। আবার এই এপার থেকে এদিক থেকেও অনেক শিক্ষার্থী এরা পটুয়াখালীতে আসা যাওয়া করে। গড়ে এখান থেকে প্রতিদিন 20,000-এর বেশি মানুষ যাতায়াত করে। তো এই যে লাউকাঠি নদী, এটার উপরে একটি ব্রিজ নির্মাণের যে একটা দাবি, এটা কিন্তু এই এলাকার মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল। এ বিষয়ে চায়নার যে একটি ব্রিজের যে নকশা বিশেষজ্ঞ একটি টিম, তারা এই এলাকাটা পরিদর্শন করে গেছে এবং এই ব্রিজের যে আপনার সম্ভাব্য যাচাই আগেই সম্পন্ন হয়েছে এবং এছাড়া যে সয়েল টেস্ট সেটাও সম্পন্ন হয়েছে। এখন চায়নার যে বিশেষজ্ঞ টিম এসেছিল, তারা এই প্যাকেজের আওতায় আরও মোট 81টি ব্রিজ করবে। তো সেক্ষেত্রে এখানে ব্রিজটা নদীর নাব্যতা রক্ষা করে কিভাবে উঁচু করে একটি দৃষ্টিনন্দন ব্রিজ করা যায় এবং এর অ্যাপ্রোচ সড়ক কোন জায়গা থেকে বের করা হবে এই বিষয়ে তারা স্টাডি করে গেছে। তো ডিজাইনের কাজ সম্পন্ন হলে, এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই যে ব্রিজটা, এটা কিন্তু চায়নার অর্থায়নে হওয়ার সম্ভাবনাই বেশি। তো সব মিলিয়ে যে চায়নার যে নকশা বিশেষজ্ঞ দলের যে ডিজাইন সম্পন্ন করা এবং অর্থায়ন, এর উপরই হয়তোবা খুব অচিরেই এই ব্রিজটির আহসানুল কবির রিপন, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। পটুয়াখালী থেকে আহসানুল কবির রিপন আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। 2028 সাল থেকে শিক্ষাক্ষেত্রে রিফর্ম কারিকুলাম বাস্তবায়ন করা হবে। এই কারিকুলামে বই যেন শ্রেণীকক্ষেই থাকে সেই ব্যবস্থা রাখা হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কিন্ডারগার্টেন স্কুল নিয়েও মৌলিক নীতিমালা তৈরির কাজ করছে সরকার। দেশের একটি শিশুও যেন বিদ্যালয় থেকে বাদ না পড়ে সে ব্যাপারেও কাজ করছে সরকার। কারিকুলামটা আবার সুন্দর করে সাজানোর কাজ করছে। সুন্দর করে সাজানোর কাজ মানে কি? মানে ইতিমধ্যে কিছু ব্যর্থতা আছে আমাদের, মানে কারিকুলামে কিছু ব্যর্থতা আছে। কিছু আছে হলো যে আমাদের লার্নিং গোলস গুলো, সো আমাদের ফাউন্ডেশন লার্নিং বলতে আমরা বুঝি ভাষা এবং গণিত। সো বাংলা, গণিত, ইংরেজি, এই তিনটা মনে করেন এই তিনটাকে আমরা ফাউন্ডেশনাল ধরি। তো এই তিনটাতে পার ইয়ার লার্নিং গোলস গুলো কি এবং এটা কোন অধ্যায় সঠিকভাবে কিভাবে পৌঁছাতে পারি, সেগুলোতে কিছু অনেক কিছু ভালো আছে, কিছু একটু ঝাপসা আছে, খারাপ নয়, একটু ঝাপসা আছে, সেগুলো ঠিক করতে। উপকূলের মানুষ জলবায়ু পরিবর্তনের অভিঘাতের শিকার, তাই গাছ লাগানোর ক্ষেত্রে উপকূলকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এরই অংশ হিসেবে উপকূলীয় এলাকা জুড়ে 2 কোটি কেওড়া গাছ রোপণ করা হবে বলেও জানান তিনি। বুধবার মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কোস্টগার্ড সদর দপ্তরের বিভিন্ন পর্যায়ের ও রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশ জুড়ে বৃক্ষরোপণের মহোৎসব চলছে। অঞ্চল ভেদে উপযোগী বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হচ্ছে। আমাদের যে বিভিন্ন জায়গাতে তথ্যপত্র আসছে সুনির্দিষ্ট, সেটা প্রায় 3 কোটি 5 লক্ষের মতো প্রায় আমাদের চারা রোপণ করা হয়ে গেছে।
আপনাদেরকে আমরা জানা রাখতে চাই যে আমরা ডিসেম্বরের জন্য কিন্তু 2 কোটি চারা আমরা উৎপাদন করছি শুধুমাত্র কেওড়া গাছ। এটা পটুয়াখালী সহ পটুয়াখালী, বরগুনা, বরিশাল ওই উপকূলে ওখানে লাগানো হবে। খুলনা নগরীর প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধমূলক কর্মসূচি পালন করছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপির নির্দেশনায় বুধবার নগরীর 22 নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বিভিন্ন স্থানে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা। নেতৃবৃন্দ জানায়, ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডে ফগিং ও লার্ভিসাইড স্প্রের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালিত হচ্ছে। নগরীর প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে মশার প্রজনন স্থল ধ্বংসসহ নানা কার্যক্রম পরিচালিত হবে বলেও জানানো হয়। ভাবগাম্ভীর্য ও ধর্মীয় উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুস, মিলাদুন্নবী র্যালি ও আলোচনা সভা হয়েছে। প্রতিটি জশ্নে জুলুস শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বুধের দুপুর মানিকগঞ্জ ইমামবাড়ি দরবার শরীফের আয়োজনে বাসস্ট্যান্ড থেকে বের হয় শোভাযাত্রা। উপলক্ষ ঈদে মিলাদুন্নবী। শোভাযাত্রা শহরের প্রধান সড়ক ঘুরে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শেষ হয়। একই আমাদের কাজ একটাই, নবীর আহলে বাইতের প্রেমে আল্লাহর নৈকট্যে পৌঁছানো। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। সকালে যশোর মডেল মসজিদে এই আয়োজন করা হয়। একজন ভালো মানুষ হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে মানবীয় গুণাবলী সেগুলো যেন আমরা শিখি, জানি এবং চর্চা করি এবং অন্যকেও এটি জানানোর চেষ্টা করি। ময়মনসিংহের শম্ভুগঞ্জ লালকুঠি দরবার শরীফ থেকে তরিকত মিশনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি লালকুঠি দরবার শরীফ থেকে বের হয়, পরে শেষ হয় একই পয়েন্টে। আজকের এই দিনে চাই যেন সমস্ত মুসলমান একত্রিত হয়ে নবীজির সম্মান সম্পর্কে আলোচনা করা এবং নবীজির জন্মদিন উপলক্ষে আনন্দ খুশি উদযাপন করা। আমার দয়াল নবীর উপলক্ষে আমরা ঈদে মিলাদুন্নবী জশ্নের জুলুস আমরা সুন্দরভাবে পালিত করি। সাতক্ষীরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বের হয় ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রা। ফেনীর দাগনভূঞায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতে জশ্নে জুলুসের আয়োজন করে। মিছিল শহরের হযরত মাওলানা মাজ্জা হুজুরের মাজার শরীফ থেকে বের হয়ে বিভিন্ন সড়কে ঘুরে। মেহেরপুরের গাংনীতে দারুস সুন্নাত মোক্তারিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। ঝালকাঠিতে ঈদে মিলাদুন্নবী পালনে বের হয় বর্ণাঢ্য মুবারক র্যালি। এটি কুতুবনগর আলিয়া মাদ্রাসার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জামালপুরে খাজা আইনে রহমত পাক দরবার শরীফের উদ্যোগে শহরের পিটিআই প্রাঙ্গণ থেকে আনন্দ মিছিল বের হয়। লক্ষ্মীপুরের সাইফিয়া দরবার শরীফ থেকে বের হয় ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুস। পরে এটি শহর ঘুরে একই পয়েন্টে শেষ হয়। কিশোরগঞ্জের ভৈরবে বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এবং হাজী আসমাত সরকারি কলেজ মাঠ থেকে পৃথক পৃথক জশ্নে জুলুস বের হয়। হাসান আহমেদ, ৭১। দর্শক, চলছে দেশযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।